ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। প্রেত লৌকিক অলৌকিক জগতের গল্পকথা। নমস্কার, প্রেতলৌকিক চ্যানেলের ছোট গল্পের আসরে আমি সুতৃষ্ণা আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের তরফ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য নিবেদন ভৌতিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক মঞ্জিল সেনের কলমে আত্মারা জেগে ওঠে। বাংলা ভৌতিক সাহিত্যের জগতে মঞ্জিল সেন এক অত্যন্ত পরিচিত নাম। সমকালীন বাংলার ভৌতিক রহস্য কিংবা অতিপ্রাকৃত সাহিত্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার বেশিরভাগ গল্পগুলোতে থাকে বাস্তব জীবনের সাদামাটা গন্ধ, কিন্তু সেই বাস্তবকে অচিরেই ছাপিয়ে ওঠে এক দম বন্ধ করা অস্বাভাবিকতা, যেখানে রহস্য লুকিয়ে থাকে ছায়ার ভিতরেই, আর পরিচিত মানুষও হয়ে ওঠে অচেনা। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে কে হাসে, পিশাচ, গাড়োয়ালের আতঙ্ক এবং আলমারি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের বর্তমান গল্পটি নেওয়া হয়েছে বুকফার্ম পাবলিকেশন থেকে প্রকাশিত ভয় সমগ্র খণ্ড 1 বইটি থেকে। শুনতে থাকুন আত্মারা জেগে ওঠে। হাজারিবাগের আগেই ট্রেন থেকে নেমে পড়লাম। হিসেব মতো যদিও হাজারিবাগই ছিল আমার গন্তব্যস্থল, এমনকি ওখানে একটা হোটেলে আগাম কিছু টাকা পাঠিয়ে একটা ঘরও ঠিক করে রেখেছিলাম, তবু এই ছোট্ট সুন্দর স্টেশনটা দেখে এত ভালো লেগে গেল যে সুটকেসটা হাতে নিয়ে চট করে নেমে পড়লাম। ভুল স্টেশনে নামতে দেখে আমার সহযাত্রীটি বললেন, এ কি করছেন মশাই? আরে আপনি তো হাজারিবাগে যাবেন বলছিলেন, তা এখানে নামছেন কেন? এটা তোর হাজারিবাগ নয়। ভাবছি এখানে দুদিন থেকে তারপরই না হয় হাজারিবাগ যাব। ট্রেন থেকে নামতে নামতেই জবাব দিলাম, আসলে আমি এমনিতে খুবই খামখেয়ালি মানুষ। হঠাৎ মাথায় কিছু চাপলো তো আর কথা নেই, হুট করেই সেটা করে বসবো। হ্যাঁ, এ নিয়ে অবশ্য কম হাঙ্গামা পোহাতে হয়নি, কিন্তু তবুও স্বভাব যায় না। বন্ধুরা বলে আমার মাথায় নাকি সমস্যা আছে, যদিও আমার এসব কথায় কিছুই যায় আসে না। দেশ ভ্রমণ আবার আমার একটা নেশা। সুযোগ পেলেই এদিকে ওদিকে বেরিয়ে পড়ি। একটা সওদাগরি অফিসে চাকরি করি, মাইনে বেশ ভালোই, তাই পয়সা কড়ির কোনো অভাব নেই। তাছাড়া বাবা যা বিষয় সম্পত্তি রেখে গেছেন তাও খুব একটা কম নয়। একা মানুষ, অতএব এই বোহেমিয়ান জীবনযাপনটাকেই নিজের মতন করে উপভোগ করার চেষ্টা করি। শালমহুয়ায় ঘেরা ছিমছাম লাল রঙের এই ছোট্ট স্টেশনটা আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছিল, অথচ এখানে নামার কোনো প্ল্যানই আমার ছিল না। জায়গাটার নামই কখনো শুনিনি। টিকিট কালেক্টর টিকিট দেখে অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন, বললেন, এ তো হাজারিবাগের টিকিট, এখানে নামলেন যে? হ্যাঁ, হঠাৎই এখানে নামার ইচ্ছে হলো তাই নেমে পড়লাম, সেরকম কোনো বিশেষ কারণ নেই। আচ্ছা, এখান থেকে নিশ্চয়ই হাজারিবাগ যাওয়ার বাস আছে? তা আছে। এখানে দুদিন কাটিয়েই হাজারিবাগ চলে যাব, তা হোটেল টোটেল আছে তো? মশাই, সেরকম হোটেল টোটেল এখানে খুব বেশি কিছু নেই। এসব তো আর পর্যটকদের পরিচিত জায়গার মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, ওই যে রিক্সা স্ট্যান্ডটা দেখছেন, ওদের কাছে গিয়ে বলুন
ওরা ঠিক জায়গায় নিয়ে যাবে। টিকিট কালেক্টর আর কথা বাড়ালেন না। বাইরে কয়েকটা সাইকেল রিক্সা চোখে পড়ল। তারই একটাতে উঠে রিক্সাওয়ালাকে বললাম একটা ভালো হোটেলে নিয়ে যাওয়ার জন্য। বাঙালি হোটেল হলেই ভালো হয়। কথা মতো তাই নিয়ে গেল রিক্সাওয়ালা। হোটেলটা শহরের একেবারে মাঝখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম দেখাতেই পছন্দ হলো আমার। তবে খুবই আশ্চর্য হলাম দুটো কারণে। প্রথমত, হোটেলে আমি ছাড়া আর কোনো বাসিন্দা নেই। দ্বিতীয়ত, আমাকে দেখে হোটেলের মালিক যে খুশি হয়েছেন তা মোটেই মনে হলো না, বরং একটু যেন অপ্রসন্ন মুখে জানতে চাইলেন কতদিন আমি এখানে থাকব। আরও একটা কথা, হোটেলটা দোতলা, তবে খুব বড় নয়। কিন্তু একজন ছোকরা ছাড়া কাজকর্মের আর কোনো লোক চোখে পড়ল না। হতে পারে এখন অফ সিজন, তাই লোকজন ছুটি নিয়েছে। ছোকরাটির নাম সুরাজ। তার চোখে মুখে সবসময় কেমন যেন একটা ভীত সচকিত ভাব। দোতলার একটা ঘরে আমার সুটকেসটা সেই বয়ে নিয়ে গেল। তারপর ঘরের সব জানলা খুলে একটা ঝাড়ন দিয়ে ঘরের আসবাব ঝাড়পোছ করতে লাগলো। বলছি, ভাই হোটেলে কি আমি একাই? ছেলেটি ঘাড় দুলিয়ে জবাব দিল, জি সাব, ইস ওয়াক্ত এখানে কেউ আসে না। কেন, অফ সিজন নাকি? কথাটা জিজ্ঞেস না করে পারলাম না। ছেলেটা আমার মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তারপর দুপাশে ঘাড় নেড়ে বলল, नहीं बता सकते साहब। কথাটা বলতে বলতেই ছেলেটা ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। এই হোটেলে আমি এসেছি সেই সকালবেলা। তারপর আর চা খাওয়া হয়নি। ম্যানেজারকে সে কথাই জিজ্ঞেস করার জন্য ঘর থেকে বেরিয়ে নিচে নামছিলাম। চোখে পড়ল রিসেপশন কাউন্টারের সামনে হোটেলের মালিক সুরাজের সঙ্গে নিচু গলায় কি যেন কথা বলছেন। আমাকে দেখে ভদ্রলোক চুপ করে গেলেন। ব্যাপার কি? তবে কি এই হোটেলে বিশেষ কিছু একটা রহস্য আছে? কোনো হোটেলেই অতিথি অবাঞ্ছিত নয়, বরং তাদের নিয়ে কারাকারি পড়ে যায়। আর তাছাড়া এটা তো আর স্পেশাল ট্যুরিস্ট স্পটও নয় যে দলে দলে পর্যটক এসে ভিড় করছে। হোটেল মালিকদের নিঃশ্বাস ফেলার সময় নেই। চায়ের কথা জিজ্ঞেস করাতে হোটেল মালিক বললেন তিনি সুরাজকে দিয়ে ওপরে চা পাঠিয়ে দিচ্ছেন। একটু পরেই ছেলেটা চা নিয়ে এলো, সঙ্গে টোস্ট, অমলেট আর একটা পাকা কলা। ওগুলো টেবিলে সাজিয়ে রাখতে রাখতে সুরাজ একবার আর চোখে আমার মুখের দিকে তাকালো। সন্দেহটা এবারে আরও ঘনীভূত হলো আমার। কি ব্যাপার? হোটেল মালিক কি কোনো অপরাধের সঙ্গে জড়িত? যারা এখানে এসে ওঠে তাদের সর্বস্ব লুণ্ঠন করা তার আসল উদ্দেশ্য নয় তো? এমন তো একটা হোটেলের কথা শুনেছি যেগুলো আসলে শিকার ধরার ফাঁদ। ভালো খদ্দের ধরে এনে তাদের সর্বশান্ত, এমনকি গুম খুন পর্যন্ত করা হয়। হোটেলটা একটা আড়াল মাত্র, পুলিশের চোখে ধুলো দেওয়ার একটা ফন্দি। এই ইধার আও। একটু ধমক দিয়েই সুরাজকে ডাকলাম। ছেলেটা ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালো। ক্যা চল রহা হ্যায় ইহা? ব্যাপারটা কি? আমাকে দেখে তখন হঠাৎ চুপ করে গেলি কেন তোরা? কি চলে এখানে? দেখ, আমার সাথে কিন্তু কোনো চালাকি করিস না। ছেলেটা যেন একেবারে আকাশ থেকে পড়ল। বলল, कुछ नहीं साहब, आप भूल कर रहे हैं। এটা খুব আচ্ছা হোটেল আছে সাহেব, আপনি ইচ্ছা করলে বাহার भी খোঁজ নিতে পারেন। হ্যাঁ, দরকার হলে তাই নেব। চা পর্ব শেষ করে দুপুরের দিকে স্নান সেরে নিলাম। তারপর ঘরের দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখব বলে। রাস্তায় লোকজন কম, দোকানপাটও যা আছে প্রায় অর্ধেকই বন্ধ। এখানে কি কোনো পরব চলছে নাকি? যা হোক, একটা মনোহারি দোকানে ঢুকে একটা টুথপেস্ট আর একটা প্যাকেট ব্লেড কিনলাম। তারপর কথায় কথায় দোকানদারকে ওই হোটেলের সম্বন্ধে জিজ্ঞেস করলাম। আমি যে ওখানে উঠেছি সেটা আর বললাম না। দোকানদার কিন্তু হোটেলের বেশ সুনামি করল। ভালো হোটেল, মালিকও খুব সৎ। যারা ওখানে ওঠেন তাদের খুব দেখভাল করেন ভালো। ধন্যবাদ। কিন্তু রাস্তায় এত লোকজন কম কেন? তোমাদের কি কোনো পরব চলছে? এ প্রশ্নের জবাব দেওয়ার সময় দোকানদারের মুখে যেন একটা ভয়ের ছায়া পড়ল। গলা নিচু করে সে বলল,
হে, বাবুজি আপনি বাইরে থেকে এসেছেন, এই নতুন মানুষ আছেন তাই বলছি, সাবধানে চলাফেরা করবেন বাবুজি। আর রাত্রিরে বাইরে একদম বেরোবেন না, কমসে কম কাল রাত্রিরে তো ভুলেও রাস্তায় পা দিবেন না বাবুজি। কেন, কি আছে কাল রাত্রিরে? সে বাবুজি অনেক কথা, আপনি বেরাতে এসেছেন, বেরান, খাওয়া দাওয়া করুন, তবে রাত্রিরে বেরোবেন না বাস। কেউ আপনার ক্ষতি করবে না, এখানকার মানুষ খুব ভালো, বহুত আচ্ছে লোক হে। দোকান থেকে বেরোবার আগে আরও দুটো বিষয় জানতে পারলাম। আমার হোটেলের মালিকের নাম হ্যারিস মণ্ডল, একজন ক্রিশ্চিয়ান। বোধহয় হরিস থেকে নাম বদলে হয়েছে হ্যারিস। আর দ্বিতীয় ব্যাপারটি হলো, এখানকার বাসিন্দাদের অনেকেই ক্রিশ্চিয়ান। হাজারিবাগের খুব কাছে এই অঞ্চলে একসময় নিম্নবর্ণের ও আদিবাসী মানুষের বসতিই ছিল বেশি। তাদের ওপর উচ্চবর্ণ হিন্দুদের নানা রকম অবিচারের সুযোগ নিয়ে মিশনারিরা এগিয়ে এসেছিলেন, খ্রিস্ট ধর্ম প্রচারে তৎপর হয়েছিলেন। মিশনারিরা দরাজ হাতে সাহায্যও দিচ্ছিলেন, ফলে দলে দলে মানুষ ক্রিশ্চিয়ান হয়েছিল। এখানে একটা গির্জাও আছে, প্রতি রবিবার সেখানে উপাসনা হয়। সেখানকার পাদ্রী একজন দক্ষিণ ভারতীয় ক্রিশ্চিয়ান। দুপুরে খাওয়া দাওয়াটা মন্দ হলো না। মোটা চালের ভাত, মুসুরির ডাল, আলু ভাজা আর রুই মাছের ঝোল। লাঞ্চ সেরে একটু রিসেপশনের দিকটায় গেছিলাম। হ্যারিসবাবু সেখানেই ছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, স্যার খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল তো? এখন সিজন নয়, হোটেলে লোকজন নেই, তাই শুধু একজনের জন্য যদি ব্যবস্থায় কোনো ত্রুটি থেকে যায় সেটা মাপ করে দেবেন দয়া করে। মালিকের সাথে কথাবার্তা বলে মনে হলো আমার সন্দেহ বোধহয় অমূলক। লোকটার সম্বন্ধে যা ভেবেছিলাম তা ঠিক নয়, তবে এখানে কিছু একটা গোলমাল আছে। কেউ তা মুখ ফুটে বলতে চাইছে না। একটা চাপা আতঙ্কে যেন ভুগছে এখানকার মানুষ। দুপুরে একটু গড়িয়ে বিকেল হলে আবার বেরিয়ে পড়লাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে সবুজ বনানী, অদূরে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের রেখা। একটা নদীও চলে গেছে শহরের গা ঘেঁষে। আদিবাসী মানুষও বেশ কিছু চোখে পড়ল। অধিকাংশর গলায় ঝুলছে খ্রিস্টান ধর্মের প্রতীক ক্রুশ। তাদের জিজ্ঞেস করে জানা গেল গির্জাটা শহরের ঠিক মধ্যিখানে নয়, উত্তর পশ্চিম কোণে। হাঁটতে হাঁটতে আমি সেদিকেই গেলাম। অনেক দিনের পুরনো গির্জা, নুড়ি বিছানো অঙ্গন। গেট থেকে সার সার দেবদারু আর ঝাউ গাছ জায়গাটা শোভা বাড়িয়েছে। গির্জার লাগোয়া বেশ খানিকটা জমি নিয়ে কবরখানা, পাঁচিলে ঘেরা। যদিও পাঁচিলের অনেক জায়গায় এখন ভেঙে পড়েছে, এখানে ওখানে ফোকর চোখে পড়ে। আমি ভেতরে ঢুকলাম। বেদির ওপর সারি সারি সব প্রস্তর ফলক। ফলকে মৃত ব্যক্তির নাম, সংক্ষিপ্ত পরিচয়, জন্ম ও মৃত্যুর তারিখ খোদাই করা। মনোহারী দোকানের সেই লোকটির কথাই ঠিক। যতগুলি নাম পড়লাম সবার শেষেই ভারতীয় পদবী, স্যামুয়েল হোর, নীল হেমব্রম ইত্যাদি ইত্যাদি। জায়গাটায় দাঁড়িয়ে যখন চারিদিকে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম, তখন সূর্যের শেষ রশ্মি ম্লান আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে। সহসা একটা হিমেল হাওয়ায় সারা শরীর কেঁপে উঠল। অন্ধকার ঘনিয়ে আসছে, চারিদিকে মৃত্যুর নিস্তব্ধতা। ওইসব বেদির তলায় কফিনের মধ্যে সমাহিত রয়েছে সারি সারি মৃতদেহ। পরিবেশটাই কেমন যেন গা ছমছমে। আমি রীতিমতো সাহসী, তবে বুকটা একটু কেঁপেই উঠল। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। জীবিত মানুষের সান্নিধ্যই আমার কাছে অনেক বেশি কাম্য। হোটেলে ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই সুরাজ চা নিয়ে এলো আর একটা রেকাবিতে হালুয়া। হোটেল মালিক সুরাজের পেছনে পেছনে ঘরে ঢুকলেন, বললেন, সকাল থেকে আপনার সঙ্গে ভালো করে কথাই হয়নি, তাই আলাপ করতে এলাম। তো আপনি এখন ফ্রি আছেন তো? কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোকের বাবা খুব স্বল্প পুঁজি নিয়ে এখানে এসে ব্যবসা শুরু করেছিলেন। তাদের আদি নিবাস হুগলি জেলার সিঙ্গুরে। জ্ঞাতি গোষ্ঠীরা এখনও সেখানে আছেন। বাড়িঘর জমিজমার অংশও আছে, তবে সেসব এখন প্রায় বেদখল। 2-3 বছর অন্তর ভদ্রলোক একবার সেখানে ঘুরে আসেন। স্ত্রীর বাপের বাড়ি বর্ধমান, একমাত্র মেয়েরও বিয়ে দিয়েছেন বর্ধমানই। জামাইয়ের কাপড়ের ব্যবসা। বাড়িঘর ছাড়াও ধানি জমি আছে অনেকটাই, অবস্থাও ভালো। আমি এ সময় হঠাৎ এখানে বেড়াতে এলাম কেন
এই প্রশ্নের জবাবে একটু হেসে পুরো ব্যাপারটা ওনাকে খুলেই বললাম কিভাবে হঠাৎ এখানে নেমে পড়েছিলাম। সবই ঈশ্বরের ইচ্ছে। একটু উদাসীনভাবে বললেন হোটেল মালিক। নইলে কেন ঠিক এই সময় আপনি এখানে এলেন? কি ব্যাপার বলুন তো? আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। এখানে আসার পর থেকে লক্ষ্য করছি কি একটা ব্যাপার যেন আমার কাছে চেপে যাওয়া হচ্ছে। শুধু হোটেলেই নয়, বাইরেও দু একজনের সঙ্গে কথা বলে দেখেছি এ ব্যাপারে সবাই যেন মুখে কুলু পেটে রয়েছে। হ্যারিস বাবু একটু চুপ থেকে বললেন, আপনি আরও 2-3 দিন থাকুন, সব জানতে পারবেন। তবে কাল রাতটা পার হতে দিন, তার আগে দয়া করে কিছু জানতে চাইবেন না। আপনি বাঙালি, এখানে এসে আপনি কোনো বিপদে না পড়েন সেটা দেখা আমার নৈতিক কর্তব্য। রাত্রে ডিনারে ছিল ভাত আর পাঁঠার মাংস, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপর এক ঘুমে রাত কাবা। পরদিন ভোরে একটু দেরি করেই উঠলাম। ফ্রেশ হয়ে চায়ের প্রত্যাশায় কিছুক্ষণ অপেক্ষা করে সুরাজকে ডাকতে যাব, এমন সময় হ্যারিসবাবু নিজেই একটা ট্রে করে চা নিয়ে ঘরে ঢুকলেন। কি ব্যাপার আপনি? একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম। সুরজ কাল রাত্রেই ওর মা বাবার কাছে গেছে, আজ আর আসবে না। হে, তবে তো আপনার খুব মুশকিল হলো। আমি একটু অপ্রস্তুত বোধ করলাম। না না, মুশকিল আর কিসের? আপনি তো একজন মাত্র বোর্ডার, এ আমার অভ্যেস আছে। চায়ের পর্ব শেষ করে জলখাবার সেরে বাইরে বেরোতে যেতেই হোটেল মালিক আমায় ডাকলেন। বললেন, ও আনন্দবাবু, শুনছেন? একটা কথা আপনাকে বলে রাখি, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন, এদিক ওদিক বেশি যাবেন না। কেন বলুন তো? আপনাকে তো বলেইছি এখন কিছু জানতে চাইবেন না, আপনার ভালোর জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে পড়লাম। আশ্চর্য, আজ সকাল থেকেই পথঘাট যেন শুনশান। যে 2-4 পথে বেরিয়েছে তাদের যেন ভীষণ তাড়া। কাজ শেষ করে তড়িঘড়ি বাড়ি ফিরতে তারা যেন ব্যস্ত। হাঁটতে হাঁটতে আবার সেই গির্জার কাছে এসে পড়লাম। চোখে পড়ল ফাদার সাহেব গেটের সামনে দাঁড়িয়ে। আগেই শুনেছিলাম ফাদার জোসেফ দক্ষিণ ভারতের মানুষ, এখানে অনেক বছর আছে। ওনাকে দেখে ভদ্রতার খাতিরে বললাম, গুড মর্নিং ফাদার। গুড মর্নিং মাই সান। ঠিক চিনতে পারলাম না তো। না, আসলে আমি এখানে থাকি না, বেড়াতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কবে এসেছো? এই তো গতকাল। ওকে মাই সান, কোন হোটেলে উঠেছো? আমি হোটেলের নামটা বললাম। আই সি, হ্যারিসের হোটেলে। তা সে তোমাকে কিছু বলেনি? হ্যাঁ, মানে ওই তাড়াতাড়ি ফিরতে বলেছিলেন। ইয়েস রাইট। তুমি হোটেলে ফিরে যাও মাই সান, আজকের দিনটা ভালো নয়। সন্ধ্যের পর বাইরে বেরিও না। নেভার। কিন্তু ব্যাপারটা কি ফাদার? বেশ অধৈর্য সহকারে বললাম। কেউ আমাকে খুলে বলছে না, সকলে খালি বলছে আজ ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেটা কি তা তো কেউ বলছেই না। ঠিক তাই। ফাদার গম্ভীর মুখে বললেন, প্রতি বছর এই তারিখে রাত 12টার পর ভীষণ এক কাণ্ড ঘটে। কেউ এদিন সন্ধ্যের পর বাইরে থাকে না, দরজা জানালা এঁটে প্রার্থনা করে। তুমি ফিরে যাও মাই সান, মে গড ব্লেস ইউ। তিনি আর কথা না বলে ঘুরে দাঁড়ালেন, তারপর ধীর পদে চার্চের ভেতরে চলে গেলেন। আমি কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। তারপরে ফিরে চললাম হোটেলের দিকে। কবরখানার পাশ দিয়েই হাঁটছিলাম। ইচ্ছে হচ্ছিল ভেতরে আরেকবার ঢুঁ মেরে আসি, কিন্তু ইচ্ছেটাকে আপাতত দমন করলাম। আসলে কবরখানা সম্বন্ধে আমার কৌতূহল বরাবরই একটু বেশি। কলকাতার প্রতিটা সমাধিক্ষেত্র আমার ঘোরা হয়ে গেছে। পার্ক স্ট্রিট, লোয়ার সার্কুলার রোড কিংবা চুঁচুড়ার ডাচ সিমেট্রি কিছুই বোধহয় আর বাকি নেই। সেই সব সুপ্রাচীন সমাধিস্তম্ভের সামনে দাঁড়িয়ে বেদিতে বা ফলকে খোদাই করা মৃতের নাম পরিচয় পড়তে পড়তে বিচিত্র এক অনুভূতি হয়।
কবে কখন কোথাকার এক মানুষ এখানে এসে মাটির তলায় চিরশান্তির নিদ্রায় শুয়ে আছে এ কথা ভাবলেই কেমন যেন একটা রোমাঞ্চ অনুভূত হয়। হোটেলে ফিরতেই হ্যারিসবাবু যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুরাজ নেই, রান্নার ঠাকুর অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। তিনি বেশ ফাঁপড়েই পড়েছেন বলে মনে হলো। তবে হোটেলে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই একাই সামাল দিচ্ছেন। নিজেই রান্না করেছেন, ডাল, ভাত, বেগুন ভাজা আর পাবদা মাছের ঝোল। খেয়ে দেখলাম বেশ পাকা হাতের রান্না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম। ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে বিকেল। চোখে মুখে জল দিয়ে নিচে নেমে এলাম। হ্যারিসবাবু যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন। বললেন, উঠেছেন? আপনার জন্যই বসে আছি, এবার চা বানাবো। চা পর্ব চুকিয়ে ভাবলাম বেলা থাকতে থাকতেই একটু ঘুরে আসি, অন্ধকার হওয়ার আগেই ফিরে আসবো না হয়। আমায় বেরোতে দেখে হ্যারিসবাবু শশব্যস্ত হয়ে বলে উঠলেন, এ কি, আপনি এখন কোথায় বেরোচ্ছেন? এই কাছাকাছি একটু ঘুরে আসি। বেড়াতে এসে ঘরে বন্দি থাকার তো কোনো মানে হয় না। তাছাড়া এখন তো বেলা রয়েছে, সন্ধ্যের আগেই না হয় ফিরে আসবো। তারপরে এই মুচকি হেসে বললাম, শুনলাম আপনাদের সেই ভয়ঙ্কর ঘটনা রাত 12টার আগে তো শুরু হয় না। আপনাকে এ কথা কে বলেছে? কেন, আপনাদের পাদ্রী সাহেব? ও, ফাদার জোসেফের সঙ্গে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, তিনিও আমাকে সন্ধ্যের পর বাইরে থাকতে মানা করে দিয়েছেন। কি যে আপনাদের ব্যাপার স্যাপার কিছুই তো মাথায় ঢুকছে না। যাই হোক, বেলা থাকতে থাকতে বরং একটা চক্কর দিয়ে আসি। হোটেল মালিক মুখে কিছু বললেন না, কিন্তু তার চোখ মুখে বলে দিল যে তিনি আমার এই চক্কর দেওয়াটা মোটেই পছন্দ করছেন না। নির্জন রাস্তা, দোকানপাট সব বন্ধ। যেন এক অলিখিত বন্ধের ডাকে সবকিছুর গতি স্তব্ধ হয়ে গেছে। কিছু কিছু বাড়ির সদর দরজায় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি চোখে পড়ল। সেগুলি কপাটে এমনভাবে লটকানো রয়েছে যেন দরজা দিয়ে অশুভ কিছু ভেতরে ঢুকতে না পারে। অবশেষে নদীর ধারে এসে বসে রইলাম কিছুক্ষণ। সেখানেও কাউকে দেখা গেল না। ঘণ্টা দুই সেখানে অতিবাহিত করে পরন্ত বেলায় হোটেলে ফিরতে উদ্যোগী হলাম। ফেরার পথে সেই পুরনো কবরখানার পাশ দিয়েই ফিরছিলাম। আমি বেশ তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, কিন্তু গির্জাটার কাছাকাছি আসতেই মনে হতে লাগলো সেই নির্জন সমাধিক্ষেত্র যেন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করছে। সে আকর্ষণ উপেক্ষা করবার সাধ্য আমার মধ্যে নেই। কেউ যেন আমার মনের ভেতরে ঢুকে ফিসফিস করে বলতে লাগলো, ওই সমাধিগুলোর নিচে শুয়ে থাকা প্রতিটি ব্যক্তি আমারই আপনজন। তাদের দুঃখে কষ্টে আমারও সমব্যথী হওয়া উচিত। অতএব ঢুকে পড়লাম সেখানে। আর ঢুকেই বেশ অবাক হলাম। সমাধিস্তম্ভের প্রত্যেকটা বেদির ওপরে ফুল ছড়ানো। তবে কি আজ এখানে খ্রিশ্চানদের কোনো পরব ছিল? নইলে সবকটা বেদিতে এভাবে ফুল দেওয়া হবে কেন? কিন্তু খ্রিশ্চানদের এমন কি কোনো পরব আছে যে একই দিনে সবার বেদিতে ফুল দিতে হয়? অন্তত আমার তো জানা নেই। নিশ্চয়ই সকাল বা ভোরের দিকে এখানকার মানুষ এসে এই ফুল দিয়ে গেছে। কারো মৃত্যুবার্ষিকীতে তার বেদিতে ফুলের স্তবক দিয়ে তাকে স্মরণ করা নয়, এ যেন সর্বজনীন স্মরণতিথি। সমাধিক্ষেত্রের ঠিক মাঝখানে চোখে পড়ল একটা মহুয়া গাছ, চারপাশটা গোল করে বাঁধানো। ঝরে পড়া মহুয়া ফুলে ভরে আছে ওই শান বাঁধানো গোল বেদিটা। যন্ত্রচালিতের মতো সেই বেদির ওপরে আমি বসে পড়লাম। তারপর 2 আঁচলা ভরে মহুয়া ফুল তুলে ধরলাম নাকের কাছে। একটা মদির আবেশ ধীরে ধীরে যেন আচ্ছন্ন করে ফেলতে লাগলো আমায়। আর উঠতে ইচ্ছে করছে না। আলস্য নেমে এসেছে সারা শরীরে। সেই সঙ্গে একটা অপ্রতিরোধ শক্তি যেন আমাকে এখানে আটকে রাখতে চাইছে। মহুয়া ফুলের মাদকতায় দু চোখ বুজে আসছে। দুপুরে অনেকটাই ঘুমিয়েছি, তবুও এখন দু চোখের পাতা ভারী হয়ে আসছে। নিজের অজান্তেই আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল
তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 10টা বাজল। তখনই খেয়াল হলো আমি কোথায় আছি। একটা হিম শিহরণ বয়ে গেল সারা শরীরে। তারপরে শুনতে পেলাম একটা ফিসফিসানি। আমায় ঘিরে কারা যেন অস্পষ্টভাবে কথাবার্তা বলছে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। কে কে প্রায় চেঁচিয়ে উঠলাম আমি। সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ, একসঙ্গে অনেকের হাসি। আর শব্দটা যেন আসছে মাটির নিচ থেকে, যেখানে সমাধিস্তম্ভের তলায় সমাহিত আছে সারি সারি মৃতদেহ। ভীষণ আতঙ্কে কেঁপে উঠল আমার সর্বাঙ্গ। কোনো মতে উঠে দাঁড়িয়ে ওখান থেকে বেরোবার জন্য ছুটলাম গেট লক্ষ্য করে, কিন্তু সাথে সাথেই অন্ধকারে একটা বেদিতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠলাম, আবার ছুটতে লাগলাম, আবার পড়ে গেলাম। যতবারই উঠে ছুটতে যাই ততবারই শান বাঁধানো চৌকো বেদি আমাকে যেন আটকে দেয়। হাঁটু কোনোই ছড়ে গিয়ে জ্বালা করছে, ঠোঁট কেটে নোনা হয়ে উঠেছে মুখের স্বাদ, কিন্তু কোথায় গেট সেটা যেন হারিয়ে গেছে। আমি এখানে বন্দি, এখান থেকে আর কোনো দিন বেরোতে পারবো না। বাকি জীবনটা কাটাতে হবে এখানে এই মৃতদের সঙ্গে। তখনই আবার পেছন থেকে ভেসে এলো হি হি শব্দ, শরীরের রক্ত হিম করা হাসি। সমস্ত শক্তি একত্রিত করে প্রাণপণে চিৎকার করে উঠলাম আমি, ফাদার, ফাদার জোসেফ, আপনি কোথায়? আমাকে বাঁচান, বাঁচান আমাকে। হাসির শব্দটা যেন আরো বেড়ে গেল। ফাদার, ফাদার। হঠাৎ গির্জার ভেতর দোতলার একটা ঘরের জানলার কাছে আলো দেখা গেল। আমার চিৎকার বোধ হয় শুনতে পেয়েছেন কেউ। আমি চেঁচিয়ে উঠলাম, ফাদার, ফাদার, ফাদার জোসেফ। একটা কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে গলা থেকে। খানিক পরেই একটা আলো রেখাকে দেখা গেল আমার দিকে এগিয়ে আসতে। পেছনে সাদা আলখাল্লা পরা এক মূর্তি। ফাদার, ফাদার, আমি এখানে, আমাকে বাঁচান, আমি আর চলতে পারছি না। আলোটা আরো এগিয়ে এলো। ফাদার জোসেফ আমার সামনে এসে দাঁড়ালেন। তার বাঁ হাতে একটা লণ্ঠন আর ডান হাতে ধরা রয়েছে ক্রুশবিদ্ধ যিশুর এক মূর্তি। সেটা তিনি এমনভাবে বাড়িয়ে ধরেছেন যেন প্রতিরোধ করতে চাইছেন এক অদৃশ্য অশুভ শক্তিকে। ফাদার, ফাদার, আমাকে এখান থেকে নিয়ে চলুন ফাদার। কান্নার আবেগে থর থর করে কেঁপে উঠল আমার শরীর। আমার কাঁধে হাত দিয়ে হাঁটো, কোনো ভয় নেই। গড ইজ উইথ আস। তিনি বাইবেলের বাণী উচ্চারণ করতে লাগলেন আর যিশুর মূর্তিকে তুলে ধরলেন মাথার উপর। In the name of Jesus Christ, I command you, leave this soul and depart from this place. The Lord rebuke you, spirit of the darkness, for his light has no equal. By the power of the Holy Cross and the word of God, your hold is broken. হঠাৎ যেন মন্ত্র বলে কবরখানার সব কিছু শান্ত হয়ে গেল। আমাকে ফাদার জোসেফ দোতলায় তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। তারপর একটা চেয়ারে বসিয়ে এক পেয়ালা দুধে খানিকটা ব্র্যান্ডি ঢেলে আমার সামনে ধরলেন। বললেন, এটা খেয়ে নাও। এক চুমুকে পেয়ালাটা নিঃশেষ করলাম আমি। এখন অনেকটা চাঙ্গা মনে হলো নিজেকে। ফাদার জোসেফ বেশ কিছুক্ষণ সময় দিলেন আমায়। তারপরে বললেন, কেন এসেছিলে এখানে? তোমাকে আমি সকালবেলায় সাবধান করে দিয়েছিলাম। বললাম, বিকেলে একটু বেরিয়ে সন্ধ্যের আগেই হোটেলে ফিরবো ভেবেছিলাম, কিন্তু গির্জার পাশ দিয়ে ফেরবার সময় কিসের যেন একটা অমোঘ আকর্ষণে এখানে ঢুকে পড়ি। তারপর কখন যে এখানে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। বুঝেছি, অশুভ শক্তি তোমাকে এখানে টেনে এনেছিল। খুব বেঁচে গেছো তুমি। রাত 12টার পর হলে তোমাকে আর বাঁচাতে পারতাম না। রাত 12টার পরেই ওরা জাগতে শুরু করে। কারা? ফাদার জোসেফ
কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর আমাকে শোনালেন এক অদ্ভুত কাহিনী। প্রতি বছর অক্টোবর মাসের এই 13 তারিখে রাত 12টার পর এই কবরখানার মৃত ব্যক্তিদের আত্মারা কবর থেকে উঠে আসে। তারপর তারা শহর জুড়ে তাণ্ডব চালায়। তাই সন্ধ্যের পর দরজা জানালা এঁটে বসে থাকে সবাই, প্রার্থনা করে ঘরে বসে। তাই কি কবরখানায় অত ফুল? হ্যাঁ, ফাদার জোসেফ ক্লান্ত কণ্ঠে জবাব দিলেন, এখানকার মানুষেরা আজকের তারিখে কবরখানার সমাধিস্তম্ভে ভোরবেলা এসে ফুল দিয়ে যায়। কিন্তু এমন কেন হয়? ফাদার জোসেফ সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, একটু সময় নিলেন। তারপর মৃদু কণ্ঠে বলতে থাকেন, সে আজ থেকে অনেক বছর আগেকার কথা। আমি তখন প্রথম এসেছি এখানে। বয়স নবীন, কাজ করবারও অদম্য উৎসাহ। গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে যিশুর বাণী প্রচার করি আর অবহেলিত মানুষকে দীক্ষিত করি খ্রিস্ট ধর্মে। এই অঞ্চলের কিছু মানুষকেও এভাবে আমি দীক্ষিত করেছিলাম, কিন্তু তখন জানতাম না তারা ছিল অসৎ, লোভী এবং নিষ্ঠুর। তাদের মধ্যে কয়েকজন খুনিও ছিল। আইনের হাত থেকে বাঁচবার জন্য তারা সাধু সেজেছিল, খ্রিস্টান হয়েছিল। আমিও তাদের রক্ষা করেছিলাম পুলিশের হাত থেকে। ভেবেছিলাম গডের আশ্রয়ে এসে তারা বদলে যাবে, আবার সৎ পথে উপার্জন শুরু করবে। কিন্তু তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। ক্রমে গ্রামে ভীষণভাবে বেড়ে ওঠে ক্রাইম। রোজকার দিন হয় কারো বাড়ি চুরি, না হলে ছিনতাই, নতুবা খুন। তারপর এলো সেই অভিশপ্ত দিন, 13ই অক্টোবর। ক্রুব্ধ গ্রামবাসীরা এদেরকে ধরে গ্রামের ঠিক মাঝে জীবন্ত চালিয়ে দিল। ইংরেজিতে যাকে বলা হয় ভায়োলেন্ট ডেথ। তারা যে অমন হিংস্র আর পাপী ছিল তা আমি বুঝতে পারিনি। ফাদার জোসেফের গলায় ভেসে উঠল অনুশোচনার সুর। আমি তাদের ভালো করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাদের মৃত্যুর পর খ্রিস্টান ধর্ম মতে এই কবরখানায় তাদের সমাহিত করা হয়েছিল। তারপর কয়েকটা বছর বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন। একটু থেমে ফাদার জোসেফ বললেন, 13ই অক্টোবরের সেই অভিশপ্ত অমাবস্যার রাতে তাদের আত্মা কবর থেকে জেগে উঠল। রাত 12টার পর পূর্ণ শক্তি পায় তারা। প্রথম ওই দুষ্টু আত্মারাই জাগছিল। পরে যারা ভালো তাদের আত্মাকেও তারা জাগিয়ে তাদের দুষ্কর্মের সঙ্গী করে নেয়। সারা রাত তারা রাস্তায় রাস্তায় তাণ্ডব করে। সে এক নারকীয় কাণ্ড। আগে তারা আমাকে ভয় পেত, আমি তাদের সামনে দাঁড়ালে পালিয়ে যেত, কিন্তু এখন আর আমাকে গ্রাহ্য করে না। আমাকে শেষ করবার চেষ্টাও করেছিল। তাদের অশুভ শক্তির মোকাবিলা করার জন্য তাই আমাকে সর্বশক্তি প্রয়োগ করতে হয়। যত ভয়ঙ্করী তারা হোক না কেন, যিশুর মূর্তির সামনে তারা কুঁকড়ে যায়। অশুভ শক্তির সেখানেই পরাজয়। আজকের রাতে আমি ঘুমোই না, প্রার্থনা করি। তাই তোমার চিৎকার শুনতে পেয়েছিলাম। যিশুই তোমাকে রক্ষা করেছেন মাইসান। ফাদার জোসেফ চুপ করলেন। ঘরের মধ্যে নেমে এলো এক অখণ্ড নিস্তব্ধতা। কতক্ষণ এভাবে বসেছিলাম খেয়াল নেই। হঠাৎ ভীষণ চমকে উঠলাম আমি। বাইরে থেকে ভেসে আসছে হুল্লোড়, রক্ত হিম করা একটা শব্দ, হিংস্র উল্লাস। ওরা জেগেছে। ফাদার জোসেফ মৃদু কণ্ঠে বললেন, এসো আমরা প্রার্থনা করি। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক মঞ্জিল সেনের কলমে আত্মারা জেগে ওঠে।
গল্প পাঠে এবং আনন্দের চরিত্রে শুভ, হোটেল মালিকের চরিত্রে অতনু এবং ফাদার জোসেফের চরিত্রে ছিলেন রৌনক, বিশিষ্ট সহযাত্রী এবং দোকানির চরিত্রে নিরুপম, টিকিট কালেক্টরের চরিত্রে ছিলেন নীল এবং সুরজের চরিত্রে বিশ্বরূপ। আবহ সঙ্গীত পরিচালনায় শুভজিৎ এবং প্রচ্ছদটি এঁকেছেন রৌনক মণ্ডল। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন।